স্বামী রাকিব হাসান থাকা অবস্থায় ক্রিকেটার নাসিরের সাথে নিজের বিয়ে এভাবেই উদযাপন করেন এক সন্তানের জননী তামিমা সুলতানা। 2021 সালে ধুমধাম করে নেচে গিয়ে এভাবেই রাকিব হাসানের বউকে বিয়ে করেন ক্রিকেটার নাসির। ব্যভিচারের মামলায় প্রথম সামনে আসে বিষয়টি। বাদীর আইনজীবী ইশরাত হাসান বলেন, তামিমা আদালতে দাবি করেন 2016 সালে তার স্বামী রাকিব হাসানকে তালাক দিয়েছেন, কিন্তু বাস্তবে তিনি 2016 সালের পরেও রাকিবের সাথে স্বামী স্ত্রী হিসেবে ছিলেন এবং হোটেল লা মেরিডিয়ান সহ বিভিন্ন স্থানে সময় কাটিয়েছেন। এমনকি তাদের একমাত্র মেয়েও মা তামিমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন আদালতে। তিনি বলেন, ভুয়া তালাকনামা তৈরি করে নাসির তামিমা সমাজে এমন ব্যভিচারের কাণ্ড ঘটিয়েছেন। তিনি আসলে স্বামী থাকা অবস্থায় আরেকটি বিয়ে করেন, একই সাথে দুইজন হাজবেন্ড রাখেন, যেটা দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী একটি অপরাধ, যে একই স্বামীর এক্সিস্টেন্স থাকা অবস্থায় আরেকটা বিবাহ করা এবং তার ডকুমেন্টগুলো সব জালিয়াতির মাধ্যমে তৈরি করে। অপরদিকে নাসির হোসেন, ক্রিকেটার নাসির হোসেন, তিনি জেনে শুনে সবকিছু জেনে শুনেই অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন এবং তাদের মধ্যে যে সম্পর্ক, যেহেতু দ্বিতীয় বিয়েটা কখনো বৈধ হওয়া সম্ভব না। তিনি বলেন, স্বামী রাকিব হাসান থাকা অবস্থায় তামিমা অনৈতিক অপরাধ করেছেন। কিন্তু আরো জেনে স্বীকার করেন, তিনি সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কোনো তালাকের নোটিশই পাঠায় নাই। যেই নোটিশই পাঠায় নাই, তাহলে সেই নোটিশটা আসলে অন্যরা পাবে কিভাবে? সেই সমর্থনে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুইজন চেয়ারম্যান এসে সাক্ষী দেন এবং তাদের রেজিস্টার্ড বইটাকে আদালতে প্রদর্শনী হিসেবে দেন এবং সেই বইয়ে দেখা যায় যে আসলে এই ধরনের কোনো ডকুমেন্ট, কোনো চিঠি, ডিভোর্সের কোনো নোটিশ তামিমা সুলতানা কখনোই প্রেরণ করেনি এবং চেয়ারম্যানরা দুইজনেই, অর্থাৎ বর্তমান চেয়ারম্যান এবং সেই সময়কালীন চেয়ারম্যান, এইগুলো এসে আদালতে সাক্ষ্য দেন। এবং এছাড়া আমাদের যে ডিভোর্সের নিয়ম, সেই নিয়মটা হচ্ছে যে একজন নোটিশ প্রেরণ করবেন, তার 90 দিন অতিবাহিত হবে, একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন হবে, দুজনকে মিলানোর চেষ্টা করবে। এরকম কোনো কিছুই তামিমা সুলতানা বলেন যে কোনো কিছু ঘটেনি এবং এরকম কোনো আদেশও তার কাছে নাই। এমনকি তিনি যেই লেটারটা পাঠাচ্ছেন, ডাক যোগে বলছেন, সেটা ফেরতও আসেনি, সেটার তিনি কোনো ধরনের প্রাপ্তি স্বীকারপত্র দেখাতে পারেনি এবং তিনি দাবি করেন তিনি একটা মাত্র নোটিশ পাঠিয়েছেন বাদীর ঠিকানায়, অথচ তিনি ডাক রসিদ বের করেছেন 2টা। স্পষ্ট একটা জালিয়াতি। এবং ডাক বিভাগের যিনি ডিজিএম, তিনি এসে সাক্ষী দিয়ে বলেছেন যে এই যে ডাক রসিদ নাম্বারগুলো, এগুলি আসলে বাংলাদেশ ডাক বিভাগের ওই পোস্ট অফিসে ডাক রসিদই না, ডাক রসিদগুলোকেও জালিয়াতি করেছে। এটা মূলত মামলা হওয়ার কারণে তিনি ভয় পেয়েছেন, ভয় পেয়ে তিনি আরো বড় ক্রাইম করেছেন, এই ডাক রসিদগুলি সৃজন করেছেন, জালিয়াতি করেছেন, পরে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে 2016 সালে তালাক হয়েছে, কিন্তু পিবিআই তদন্তে তার এই যে ভয়াবহ জালিয়াতি, এটা চলে আসে এবং এই জন্য তার বিরুদ্ধে পিবিআই 468 এবং 71 ধারা যোগ করে এবং আদালত সেটা তার বিরুদ্ধে চার্জ গঠন করেছে, অর্থাৎ জালিয়াতির বিষয় নিয়ে তার বিরুদ্ধে বিচার চলছে। এছাড়া তিনি তার জেরায় স্বীকার করেছেন যে নোটিশ প্রেরণের পূর্বেই তিনি নাকি ডিভোর্সের রেজিস্ট্রেশন করেছেন। এটা অ্যাবসলিউটলি একটা অ্যাবসার্ড কথাবার্তা যে একটা নোটিশ প্রেরণ হলো না, সেটা কার্যকর হলো না, তার আগেই ডিভোর্সের রেজিস্ট্রেশন হয়ে বসে আছে। কিভাবে সম্ভব? এবং ডিভোর্সের রেজিস্ট্রেশনের যে কাগজগুলো, এগুলোতে এত অসঙ্গতি যে সেখানে আসলে কোনো তথ্য কোনো ঠিক নাই, সেটার কোনো ব্যাখ্যা তামিমা সুলতানা বলেছেন তিনি জানান। জেনে বুঝে